ঘর হতে পা বাড়িয়ে ভূগোলের সীমা ছাড়িয়ে কত প্রিয়জন হয় পরবাসী। সেই সব প্রিয়জন কে কোথায় আছে কেমন, চলো না একটু খোঁজ নিয়ে আসি। কিছু সুখ কিছু কথা, কিছু হাসি কিছু ব্যথা, কিছু জানা কিছু অজানার সন্ধানে বেঁধে নেই তার প্রবাস মেলার মমতার বন্ধনে। প্রবাস মেলা। শুধু দর্শক যারা টেলিভিশন সেটের সামনে আমাদের আজকের অনুষ্ঠান উপভোগ করছেন, তাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের প্রবাস মেলা অনুষ্ঠান শুরু করছি আমি মামুন ইমতিয়াজ। আপনারা জানেন প্রবাস মেলা প্রবাসীদের অনুষ্ঠান। প্রবাসীরা বিদেশে নানা ধরনের কর্মে থেকে তাদের উপার্জিত অর্থ দেশে পাঠিয়ে থাকেন তাদের প্রিয়জনদের কাছে। তাতে যেমনটি উপকৃত হচ্ছেন তাদের প্রিয়জনরা, তেমনি দেশও অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করছেন। তাই প্রবাসীদের এই সব অবদানের কথা বিবেচনায় রেখে বাংলাদেশ টেলিভিশনের নিবেদন প্রবাসীদের কল্যাণে প্রবাস মেলা। দর্শকবিন্দু, আজকের প্রবাস মেলা অনুষ্ঠানের শুরুতেই থাকছে একজন প্রবাসী শিল্পীর কণ্ঠে গান, যিনি যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বসবাস করছেন, তাজ আক্তার দিয়া। সব অভিমানী কে কোথায়
প্রবাস মেলা। প্রিয় দর্শক, আজকে আমরা প্রবাস মেলার অনুষ্ঠানের সেটে আমন্ত্রণ জানিয়েছি কথা বলবার জন্যে দুজন অতিথিকে। আমরা প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হয়ে নেব। আমার ডান পাশে আছেন নাসরিন হোসেন তিমা, উনি মালদ্বীপে বসবাস করছেন। ওনার ডান পাশে আছেন দেওয়ান সাইফুল আলম, উনি দীর্ঘদিন ধরে হংকং প্রবাসী একজন ব্যবসায়ী। আসুন আমরা তাদের সঙ্গে কথা বলি। প্রথমে আমি নাসরিন হোসেন তিমার কাছে জানতে চাইব, আপনি কতদিন ধরে মালদ্বীপে আছেন এবং কি পেশায় আছেন, এবং আপনার পেশা নিয়ে আপনার জার্নিটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। মালদ্বীপ আছি 1.5 বছর যাবত ওখানে অ্যাজ এ শেফ। আমার স্টার্টিংটা শুরু হয়েছে ঢাকাতে। আমি যখন স্টাডি করি তখন তারপরে আমি ঢাকা রিজেন্সি হোটেলে অ্যাজ এ ট্রেনি হিসেবে জব করি। জবের পাশাপাশি যখন তারা আমার প্রোগ্রেস দেখে তখন তারা আমাকে জবের অফার করে। দেন আমি ওখানে 2 বছর যাবত জব করি ঢাকা রিজেন্সি হোটেলে। দেন আমি ওখান থেকে মুভ করি আমার ক্যারিয়ারের জন্য। আমি ঢাকা রেনেসান্স হোটেলে জব করি। ওখান থেকে আমি 2 বছর করার পরে আমি আবার শেরাটনে মুভ করি। এখন শেরাটনে কাজ করা শেষ হওয়ার পরে আমি চিন্তা করি যে না, আমাকে আরও কিছু করতে হবে। সো তখন আমি মালদ্বীপের জন্য ট্রাই করি। আর মালদ্বীপে ট্রাই করার পরে তারা আমার ক্যারিয়ার দেখার পর, আমার সার্টিফিকেট দেখার পরে তারা আমাকে জব অফার করে, যার কারণে আমি এখন মালদ্বীপে আছি। আমরা খুবই ভালো আছি মালদ্বীপে। কাজের পরিবেশ বাংলাদেশের মতো ওখানকার পরিবেশও সেম। কারণ একটা নারী হিসেবে আমরা যখন একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি তখন আমাদের অনেক জড়তা থাকতে পারে। আমাদের যে সেক্টরটা, এই সেক্টরের মধ্যে কোনোই প্রবলেম নাই। আমরা খুব ইজিলি ওখানে কাজ করছি, সবার সাথে তাল মিলিয়ে, কোনো ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই। দেওয়ান সাইফুল আলমের কাছে জানতে চাই, আপনার প্রবাস জীবন জার্নিটা কিভাবে শুরু হয়েছে, কি করছেন? আমি আসলে হংকংয়ে আছি প্রায় 32 বছরের উপরে। তো আমি 93 সালে চলে গিয়েছিলাম হংকং। আমি আসলে বেসিক্যালি টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আমি পড়াশোনা করে প্রথমেই জয়েন করি একটা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল গ্রুপ বাংলাদেশের। ফর্চুনেটলি আফটার ফিউ মান্থস আর কি, ওদেরও আবার হংকংয়ে অফিস আছে। সো আই ওয়াজ ট্রান্সফার্ড দেয়ার, মানে আমি হংকংয়ে চলে যাই, ওনারা ট্রান্সফার করে। ওখানে আমি কাজ করি ওনাদের অফিসেই আবার 6 বছরের একটু উপরে। তারপরে চিন্তা করলাম যে এখানে অনেক অপরচুনিটি আছে। হংকং আপনারা জানেন যে একটা খুবই ফাইন্যান্স সেন্টার এবং খুব সহজেই ব্যবসা করা যায় আর কি। হংকংয়ের মাধ্যমেই চায়নার ব্যবসাগুলো বা প্রোডাক্টগুলো সারা পৃথিবীতে যেত। তো আমি যেহেতু গার্মেন্টস লাইন এবং টেক্সটাইলের লাইনে ছিলাম, সেহেতু ওখানে আবার এত অফিস ছিল না। বাংলাদেশের হাতে গোনা কয়েকটা অফিস ছিল। তো সেখানে যে অপরচুনিটিটা পেলাম, সেখান থেকে পরে দেখলাম যে এখানে হাজারো গার্মেন্টস ফ্যাক্টরি আছে, তাদেরও অনেক সাপ্লাই চেইনের সাহায্য দরকার, ওদের কাস্টমারদেরও কাস্টমার দরকার। সেই হিসাবে আমার যে এক্সপেরিয়েন্স ওখানে 6 বছর ছিল, তখন আমি নিজেই শুরু করি এবং ওখানে যাদের অফিস নাই তাদেরকে সাপোর্ট দিয়েছি আর কি, সাপ্লাই চেইন এখনও দিচ্ছি। হংকংয়ে তো এমনি পার্মানেন্ট রেসিডেন্ট ছাড়া তো সিটিজেন হবার সুযোগ নেই। আর আপনারা কি পরিমাণ বাংলাদেশি সেখানে বসবাস করছেন? এখানে কয়েক হাজার বাংলাদেশি আছে। তো লিগালি যারা আছে, আবার কেউ কেউ এখান থেকে গিয়েছেন বিভিন্ন কারণে, গিয়ে ওখানেও অবৈধভাবেও আছেন অল্প কিছু। লিগালি যদি আপনি রিসাইড করেন 7 বছর আপনি বৈধভাবে, তখনই আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার পরে আবার আপনি ওদের সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। চাইনিজ গভর্নমেন্টের যে রুলস, সেই রুলস অনুযায়ী আপনি ডুয়াল ন্যাশনালিটি রাখতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি রিনাউন্স করতে হবে আপনার অরিজিনাল যে কান্ট্রির যে ন্যাশনালিটি। এখানে একটা অ্যাডভান্টেজ কি, বাংলাদেশের পাসপোর্টে আপনারা জানেন যে ভিসা পাওয়া খুবই ডিফিকাল্ট এবং ট্রাভেল করা অনেক জায়গায় রেস্ট্রিক্টেড আর কি। কম্পেয়ার করলে সেখানে হংকংয়ের পাসপোর্টে প্রায় আপনি 170-180টা দেশে কোনো ভিসা ছাড়াই যেতে পারেন। তো আমি আসলে করিনি, আমি এখনও বাংলাদেশের পাসপোর্ট নিয়েই আছি, কারণ রিনাউন্স করাটা একটা ইমোশনাল ব্যাপার। তিমার কাছে জানতে চাইব যে মালদ্বীপের জীবনযাত্রা এবং প্রবাসী বাংলাদেশি আমাদের জানা মতে তো অসংখ্য, এই বিষয়ে আপনি যদি বলতেন সেখানে কি কি পেশায় আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আছেন? মালদ্বীপে তো প্রায় 2 লাখের মতো বাংলাদেশিরা আছেন, যে যার মতো পেশা করতেছে। বাট বেসিক্যালি ওখানে তো ফিশিং অ্যান্ড ট্যুরিজমের উপরে ম্যাক্সিমাম আমরা জব করছি। ম্যাক্সিমাম আপনার ট্যুরিজমেই আছে। ট্যুরিজমের আপনার বিভিন্ন হোটেল, রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টের মধ্যে কাজ করছে। এছাড়াও ওখানে আপনার বিভিন্ন বাংলাদেশি আছে যারা স্থায়ীভাবে ওখানে বসবাস করছেন তাদের ফ্যামিলিদেরকে নিয়ে।
ওখানে তারা নিজেদের ওন বিজনেস ক্রিয়েট করেছে, ওখানে তারা রেস্টুরেন্ট দিয়েছে, কেউ কেউ আছে লেবার ভিসাতেও আছে, যেই যেই সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরেই তারা কাজ করছে সমানভাবেই। বাট বাংলাদেশিরা খুবই ভালো কাজ করছে। মালদ্বীপে কি আসলে পিআর সিস্টেম আছে? না, আসলে বেসিক্যালি মালদ্বীপে কোনো পিআরের সিস্টেম নাই। আপনি যদি লিগ্যাল ওয়েতে জব করেন তাহলে আপনাকে প্রত্যেকটা ইয়ারে আপনার ওয়ার্ক পারমিটটা তারা রিনিউ করে আপনার প্রোগ্রেস দেখার পরে। আমাদের যে বাংলাদেশি ভাই বোনেরা আছে বিদেশে গেলে তো সবাই খুব বেশি কর্মঠ হয়ে যায়, সেখানে আপনাদের সুনাম কেমন ওই দেশের কাছে? আসলে আমরা তো ওখানে কোনো বাংলাদেশি, ইন্ডিয়ান কিংবা পাকিস্তান ওইভাবে হিসেবে কাজ করি না। আমরা যখন একটা সেক্টরে কাজ করি ওখানে আমরা সবাই অ্যাজ এ টিম হিসেবে কাজ করি। ইভেন রেস্টুরেন্টেও যখন আপনি একটা কাজ করেন কিংবা আদার্স কোনো সেক্টরে কাজ করেন সবাই বন্ডিং হিসেবে কাজ করে। তো বাংলাদেশিরা তাদের সমান তাল মিলিয়ে কাজ করছে, যার কারণে কেউ কাউকে চিন্তা করে না যে এটা বাংলাদেশি কিংবা এটা ইন্ডিয়ান। কিন্তু এত অধিক সংখ্যক বাংলাদেশি, আমার সম্ভবত মালদ্বীপে মনে হয় বাংলাদেশিদের পরিমাণই প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি। হ্যাঁ, তো এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে তাদের কর্মের জন্য, বিকজ বাংলাদেশিরা প্রচুর পরিশ্রমী। ওদের পরিশ্রম দেখার কারণে ওদেরকে ভিসা দেওয়া হয়, আর যার কারণে ওরা বারবার বেশি আসে ওখানে, যার কারণে কাজ করে। আর বাংলাদেশিরা যেই কাজটাই করে, আপনিও জানেন আমিও জানি, বাংলাদেশিরা যখন যেই কাজটা ভালো মতো কাজ করে তখন সেটাকে ফোকাস দিয়ে কাজ করে, যার কারণে ওরা খুব পছন্দ করে বাংলাদেশিদেরকে। দেওয়ান সাইফুল আলমের কাছে আরেকটু জানতে চাইব যে আপনি তো বিদেশে একজন সফল ব্যবসায়ী, দেশে বিনিয়োগ বা দেশে আপনি রেমিটেন্স পাঠানোর ব্যাপারে নিজে কি ভূমিকা রাখছেন, বা আপনারা যারা হংকংয়ে আছেন তারা কি ভূমিকা রাখছেন, কতটুকু রাখছেন? বাংলাদেশিদের যে ভূমিকা সেটা হলো, একসময় আমরা যারা ব্যবসা শুরু করেছি আর কি হংকংয়ে, এই ব্যবসাগুলো করতো হংকংইজরা বা অন্যান্য দেশের লোকজন, সেই ব্যবসাটাকে আমরা ক্যাপচার করতে পেরেছি। এবং বাংলাদেশের যে হিউজ পরিমাণ যে সাপ্লাই চেইনের যেসব ফ্যাব্রিক অ্যাক্সেসরিজ অথবা গার্মেন্টস বাইংয়ের যে রোলটা প্লে করে, এখানে আমাদের যারা বাংলাদেশি তারাই এগুলো করতেছে। এই সময় একসময় ওই যেই আমরা ওটার থেকে যে প্রফিটটা ওরা তো রিটেইন করতো, এখন আমরা যারা বাংলাদেশি ওরা যেটা প্রফিটটা পাই সেটা আবার মূলত বাংলাদেশেই চলে আসে। আমরা নিজেরাও বিভিন্ন জায়গায় এখানে ইনভেস্টমেন্ট করেছি, সেটা ম্যানুফ্যাকচারিংয়ে করা হয়েছে, অ্যাসেট ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাসেটে করা হয়েছে, বা অন্যান্য সেক্টরেও করা হচ্ছে। এইখানে বাংলাদেশ যে এখন যে ইনভেস্টমেন্টের জন্য এতটাই মানে চাচ্ছে আর কি, যে বাংলাদেশে আসুক ও ফরেন ইনভেস্টররা, সেইটার ব্যাপারে আমরা আবার একটা রোল প্লে করার চেষ্টা করছি, যে এখানে কিভাবে আমরা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে একটা সেতুবন্ধন করা আর বাংলাদেশে ইনভেস্টমেন্ট করা। তিমার কাছে আরেকটু জানতে চাই, সেটা হলো যে নতুন আপনার মতো যারা আপনার মতো বিভিন্ন পেশায় দক্ষতা অর্জন করে ওখানে যেতে চায়, তাদের জন্য আপনার কি ধরনের পরামর্শ থাকবে? পরামর্শ একটাই থাকবে যে আপনি যখন একটা কাজ করবেন তখন বেসিক্যালি ওটা ভালো মতো ফোকাস দিয়ে কাজ করবেন, বিকজ আপনাকে এটাও চিন্তা করতে হবে যে আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। তো যখন আপনি বাংলাদেশ থেকে আরেকটা কান্ট্রিতে যাবেন, অবশ্যই তারা চিন্তা করবে যে না, বাংলাদেশি ভালো মতো কাজ করছে। আপনি যদি ভালো মতো কাজ না করেন কিংবা আপনি যদি স্কিল না হন, তাহলে কি হবে যে তারা ওখান থেকে আবার বাংলাদেশিদেরকে আর নিবে না। তো যার কারণে সবসময় আমি তাদেরকে এটাই বলবো যে যখনই তারা কাজ করুক না কেন কিংবা কোনো একটা কাজ নেওয়ার চেষ্টা করুক, একটা প্রপার ওয়েতে স্কিলভাবে ডেভেলপ করার পর নিজেকে যখন ভাববে যে না, নাও আই এম টু ডু দিস ওয়ান, দেন তারা যেতে পারে যে কোনোভাবে। প্রায় সব দেশেই তো বাংলাদেশি ভাই বোনেরা বিভিন্ন ধরনের অ্যাসোসিয়েশন গড়ে তুলেছেন কাজের বাইরে সময় কাটানোর জন্য, নানাবিধ সাংস্কৃতিক সামাজিক। আপনাদের মালদ্বীপের কি অবস্থা? আমাদের মালদ্বীপেও সেম আছে। আমাদের মালে সিটিতে একদম আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, যেখানে আমরা সপ্তাহে একদিন আমরা সব বাংলাদেশিরা একসাথে বসি, কমিউনিকেশন করি, কার কি প্রবলেম, কার কি সমস্যা, এগুলো সব আমরা ওখানে সলভিং করি। তারা আমাদেরকে টেক কেয়ার করে। ইভেন কারো যদি জটিলতা থাকে ভিসার, সেগুলোর জন্য আমাদেরকে হেল্প করা হয়। এসব ব্যাপারে আমাদের দূতাবাসগুলোর কাছ থেকে সহযোগিতা কেমন পাচ্ছেন? খুবই ভালো সহযোগিতা পাচ্ছি, কারণ হচ্ছে যে আমাদের যারা ওখানে রিপ্রেজেন্ট করছে তারা আমাদের পরামর্শ, আমাদের প্রবলেমগুলো তাদের সাথে শেয়ার করছে, যার কারণে তারা খুব ইজিলি এখন আমাদের সব কিছু মুভ করার জন্য চেষ্টা করছে। ইভেন রিসেন্ট আমাদের বাংলাদেশিরা প্রচুর পরিমাণ অবৈধ ছিল, যাদেরকে ওনারা ওখানে পার্মানেন্ট করার জন্য বিভিন্নভাবে মাধ্যম বের করে তাদেরকে পার্মানেন্ট করার চেষ্টা করে। আমাদের প্রবাস মেলা অনুষ্ঠানের আমন্ত্রণে আপনারা দুজন এসে এখানে উপস্থিত হয়ে আপনাদের মূল্যবান অনেক কথা বলেছেন, আমাদের দেশের দর্শকদের জন্য অনেক পরামর্শ দিয়েছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রবাস মেলা অনুষ্ঠানের আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন দেশ থেকে
আমাদের অনেক প্রবাসী ভাই বোনরা যোগাযোগ করছেন। লন্ডন থেকে একজন প্রবাসী গণমাধ্যম কর্মী মহিতুর রহমান বাবলু আমাদের জন্যে একটি প্রতিবেদন পাঠিয়েছেন। চলুন দর্শক, আমরা লন্ডন থেকে পাঠানো প্রতিবেদনটি এখন দেখে আসি। সাগরপাড়ের লন্ডনের উপকণ্ঠে যে কটি সমুদ্র সৈকত আছে তার মধ্যে ইস্টবার্ন সমুদ্র সৈকত উল্লেখযোগ্য। ব্রিটেনের রাজধানী লন্ডন থেকে এর দূরত্ব প্রায় ৭৫ মাইল। সড়ক অথবা রেলপথে ইস্টবার্ন সমুদ্র সৈকতে যেতে সময় লাগে আনুমানিক ২ ঘন্টা। ইংলিশ চ্যানেলের বিস্তীর্ণ নীল জলরাশি আর সমুদ্রের গর্জনে মনোমুগ্ধকর ইস্টবার্ন সমুদ্র সৈকতের প্রধান আকর্ষণ সমুদ্র পিয়ার। এছাড়া সেখানে রয়েছে ৪৪.০৩ কিলোমিটার লম্বা সৈকত, সার্ফিং, সমুদ্রের গা ঘেঁষে গড়ে ওঠা হাফ ম্যারাথন পিস, শুটিং স্পট, খেলাধুলা ও অ্যামিউজমেন্ট আর্কেড, হোটেল, মোটেল, মিনি গলফ, বার, ক্যাফে, পাব, সুভেনিয়ার শপ, ফিনিশিং ডেক, ভিক্টোরিয়ান চা রুম, গ্লাস ব্লোয়ার স্টুডিও, ছোট ছোট পোশাকের দোকান, আইসক্রিম স্টল ও হরেক রকমের খাবারের দোকানও গড়ে উঠেছে এই সমুদ্র সৈকত ঘিরে। এখানে আসলেই মনে হয় প্রকৃতি গান গাইছে। সমুদ্র পিয়ার বা সি পিয়ার শব্দটির সাথে আমরা খুব পরিচিত নই। এটা কাঠ ও কংক্রিটের তৈরি লম্বা সেতুর মতো স্থাপনা, যা স্থলভাগ থেকে পানির দিকে এগিয়ে যায় এবং নানান কার্যকলাপের জন্য ব্যবহৃত হয়। পানির উপর ভাসমান ও মাটিতে পিলার গেঁথে স্থায়ীভাবে নির্মাণ করা হয় সমুদ্র পিয়ার। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, জাপান, চীন ও ভারতে সমুদ্র পিয়ার দেখা যায়। ব্রিটেনে সমুদ্র পাড়ের পিয়ারগুলো দেখতে একেবারেই ইউনিক, যা ভিক্টোরিয়ান যুগের আধুনিক বিনোদনের মিশ্র করিডোর। 1837 থেকে 1901 সাল পর্যন্ত যুক্তরাজ্যে ছিল পিয়ার বিকাশের স্বর্ণযুগ। ওই সময়ে এসব পিয়ার ছিল সমুদ্র তীরবর্তী শহরগুলোর অর্থনীতির মূল চালিকা শক্তি। কিন্তু যুগের বিবর্তনে আজ সমুদ্র পিয়ার ব্রিটেনের উপকূলীয় সংস্কৃতি, ভ্রমণ পিপাসু ও শিল্প সাংস্কৃতিক পরিবর্তনের প্রতীক। ইস্টবার্ন পিয়ার ব্রিটেনের ইস্ট সাসেক্স 1 সাউথ কোস্টের অবস্থিত অসাধারণ একটি ভিক্টোরিয়ান যুগের সমুদ্র পিয়ার। 1970 সালের 13 জুন পিয়ারটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। এর দৈর্ঘ্য 1000 ফিট। এখানে রয়েছে বিভিন্ন দেশের রেস্তোরাঁর সাথে ঐতিহ্যবাহী ব্রিটিশ ফিশ অ্যান্ড চিপসের দোকান, ওয়াকওয়ে, থরে থরে সাজানো বসার নতুন বেঞ্চ, বার, ক্যাফে, ভিক্টোরিয়ান রুম, মিনি গলফ, গ্লাস ব্লোয়ার স্টুডিও, সুভেনিয়ার শপ, ফিনিশিং ডেক, আইসক্রিম স্টল ও আকর্ষণীয় অ্যামিউজমেন্ট আর্কেড। যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলে অবস্থিত ইস্টবার্ন পিয়ারের দীর্ঘ ইতিহাস, দর্শনীয় স্থাপনা, বিনোদনমূলক কাঠামো ও ঐতিহ্যবাহী মোড়কে সমৃদ্ধ এর আবেদনই এটিকে জনপ্রিয় পর্যটন কেন্দ্রের খ্যাতি এনে দিয়েছে, যা উপভোগ করতে প্রতি বছর বিভিন্ন দেশের ভ্রমণ পিয়াসুদের সাথে হাজার হাজার প্রবাসী বাংলাদেশিরাও এখানে ভিড় করেন। লন্ডনের আশেপাশে যতগুলো সমুদ্র সৈকত রয়েছে, ইস্টবার্ন তাদের মধ্যে অন্যতম। এখানে অসংখ্য ভিজিটর আসে এর পারিপার্শ্বিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে। লন্ডন বাংলা প্রেস ক্লাব সে কারণে এবার তাদের বার্ষিক বনভোজনটি এখানে উদযাপন করার উদ্যোগ নিয়েছে। আমরা এর সৌন্দর্যে সত্যি মুগ্ধ হয়েছি। এটি শুধুমাত্র লন্ডন নয়, london আশেপাশ থেকেও অনেকেই এর সৌন্দর্য উপভোগ করার জন্য ছুটে আসে। অনুষ্ঠানের এই পর্যায়ে এসে আমাদের প্রবাস মেলা অনুষ্ঠানে একজন প্রবাসী কবি তার স্বরচিত কবিতা পাঠ করছেন। পড়ছি একটি যুদ্ধবিরোধী কবিতা। আমি একটি কবিতা লিখতে চেয়েছি, শান্তির অমোঘে আঁকতে চেয়েছি প্রিয় স্বদেশ।
অবহেলিত কবিকে যুক্ত করতে চেয়েছি গণমানুষের কাতারে, কিন্তু তোমরা তা করতে দিলে না। অধিক আক্রোশে ছড়িয়ে দিলে আগুন। অবরুদ্ধ ফিলিস্তিন আর রোহিঙ্গার সবুজ অরণ্যকে যারা বানিয়েছে কঙ্কালের শ্মশানঘাট, তোমরা তাদের স্বাগত জানাও। স্বৈরতন্ত্রের অগ্নিমহড়ায় পাহাড়ি মোল্লার কাছে যারা করেছে বিবেক সমর্পণ, তোমরা তাদের জয়গান করো। উগ্রতার শোষক মহড়ায় তাক করা মেশিন গান, জীবন্তকে কঙ্কাল বানাতে বেশি কিছু লাগে না, দু একটি ট্রিগার চালালেই সার। শোষকের লাল ফিতা উদ্বোধনে চতুর্দিকে শুধু যুদ্ধকেই আলিঙ্গন। সর্বত্র মিজাইল কান্নায় লাশের বহর, নিদ্রিত স্বপ্নে ডুবে আছে স্বাধীনতা। আহা, ফিলিস্তিনের নিষ্পাপ বালিকার মুমূর্ষ দহাকানির সাথে ইউক্রেন আর ইসরায়েলি শিশুর কী অপূর্ব মিল। প্রকৃতি বোঝে, শুধু বোঝে না হন্তারক। স্কুল ছাত্রের বুক চিরে পৈশাসিকতার উন্মাদনায় বারবার যারা সবল মারে, তোমরা তাদেরও পুরস্কৃত করো। সন্ত্রাস অগ্নিলাভার জ্বলন্ত পারদে নিস্তব্ধ ধরণী, দিগন্ত জুড়ে নারী ও শিশুর আর্তনাদ। জেনিন, গাজা, রামাল্লা, বেথেলহেমের প্রশান্ত পথে, আল আকসার স্বর্গসোপানে জেগে ওঠে ফিলিস্তিন। লোহিত সাগরের ঢেউ তরঙ্গে জেগে ওঠে ফিলিস্তিন। ব্যাকুল বেদনার সুরে সুরে ভাসে ফিলিস্তিন। রক্তাব মেঘের অশ্রুধারায় হিল্লোলিত হয় ফিলিস্তিন। ইথারে ইথারে বাজে স্বাধীনতার গান, যদিও থেমে নেই দানবীয় আগ্রাসন। পৈশাসিকতার উগ্র থাবায় চতুর্দিকে হাহাকার, হাজারো লাশের মিলিত মিছিলে তবুও মিনতি ভরা প্রার্থনা। এসো মেঘ, এসো বৃষ্টি, এসো শান্তির জলধারায়। ইথার বাতাসে স্লোগান ওঠে, যুদ্ধ নয়, শান্তি চাই। নিদারুণ শোকাবহে যোগ হয় আরও একটি লাইন, মানুষ তুমি আবার মানুষ হও। এই ছিল আজকের আমাদের প্রবাস মেলা পরিবেশনা। প্রবাসী ভাই বোনদেরকে বলবো, প্রবাস মেলা আপনাদেরই অনুষ্ঠান। আপনারা আরও বেশি আমাদের সঙ্গে যোগাযোগ করলে অনুষ্ঠানটি ভবিষ্যতে আরও বেশি প্রাণবন্ত করে তোলা যাবে। তাই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সঙ্গে যোগাযোগের মেইল অ্যাড্রেস probashmela@yahoo.com। প্রবাসীরা প্রবাসে থাকেন, আমরা দেশে বসে অনুষ্ঠান নির্মাণ করছি। তাই নানা ধরনের সীমাবদ্ধতা সত্ত্বেও প্রবাসীদের অকুণ্ঠ সহযোগিতায় এই অনুষ্ঠান প্রতিনিয়ত এগিয়ে চলছে। আমরাও চেষ্টা করে চলছি কিভাবে অনুষ্ঠানটিকে আরও বেশি সুন্দর এবং প্রাণবন্ত করা যায়। আগামীতে আমাদের চেষ্টা থাকবে আরও বেশি নতুন নতুন আয়োজন নিয়ে এই অনুষ্ঠানটি সাজানোর। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। প্রবাস মেলা, প্রবাস মেলা, প্রবাস মেলা।